ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তরের যে সিরিজটা কন্টিনিউ করছি, আজ তার চতুর্থ ক্লাস। আর এই চতুর্থ ক্লাসে প্রথম অধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক আমরা ডিটেলস আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের সুফিবাদের উৎপত্তি ও সুফি তরিকা। এই টপিকটার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি এই টপিক থেকে কেমন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা সিরিজ কন্টিনিউ করছি, যেই সিরিজের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের সিলেবাসের প্রত্যেকটা টপিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলস আলোচনা করা। আজ তার চতুর্থ ক্লাস। আমরা ইতিমধ্যে যে তিনখানা ক্লাস আলোচনা করে ফেলেছি। আমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে প্রথম ক্লাস যেটা ছিল পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত। তোমাদেরকে যদি প্রশ্ন করি, মধ্যযুগের ভারতের ইতিহাস আমরা কিভাবে জানতে পারি, কারণ সেই সময় না ছিল কোনো ক্যামেরা মাধ্যম, না কোনো ছিল সংবাদ মাধ্যম, তাহলে কিভাবে আমরা জানতে পারি? এই তথ্যটাই আমরা প্রথম ক্লাসে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। প্রথম ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তারপরে আমরা দ্বিতীয় ক্লাসে আসি। দ্বিতীয় ক্লাসে আমরা সাংস্কৃতিক সমন্বয়ের যে প্রসঙ্গটা সেটাকে আলোচনা করেছিলাম। অর্থাৎ যেমন একটা শরবত বানাতে গেলে আমাদের জল, লবণ, তার পাশাপাশি লেবু রস, চিনি, এগুলোর কিন্তু মিশ্রণ প্রয়োজন। আর সেভাবেই সাংস্কৃতিক সমন্বয়ের একটা মিশ্রণ রয়েছে, কারণ এই মধ্যযুগীয় ভারতে বিভিন্ন সংস্কৃতির যে মিলনটা বা বিভিন্ন সংস্কৃতির যে সংবর্ধন, সেটা কি আমরা সাংস্কৃতিক সমন্বয় হিসেবে আলোচনা করেছি। তো দ্বিতীয় ক্লাসটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরপরে আর একটা ক্লাস আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে তৃতীয় ক্লাস। আর এই তৃতীয় ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম আমাদের যেটা হচ্ছে ভক্তি আন্দোলন এবং ভক্তি সাধকের যে টপিকটা। কারণ ভক্তি আন্দোলন কোথায় শুরু হলো, তারপরে কোথায় ছড়িয়ে পড়লো, তাদের শিষ্যদের কি, কোন শিষ্য কোন দেবতার উপাসনা করতো, এই যে প্রসঙ্গগুলো আমরা কিন্তু তৃতীয় ক্লাসে আলোচনা করেছি। আর এই তৃতীয় ক্লাসটার লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তার মানে কি, যে তিনটা ক্লাস আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পরপর পেয়ে যাবে। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি, এর আগের ক্লাসগুলো প্রথমে দেখে নেবে, যাতে করে এই ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে শুরু করছি আমাদের চতুর্থ ক্লাস, যেটা হচ্ছে ভারতের সুফিবাদের উৎপত্তি ও সুফি তারিকা। এই ক্লাসের ডিটেলসে পৌঁছানোর আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা ইতিহাসের সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ডকে অ্যানালাইজ করে এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি। যারা স্টাডি মেটেরিয়াল খুঁজতেছো বা যাদের নোটপত্র প্রয়োজন, তোমরা 199 টাকায়, মাত্র 199 টাকায়, আবার বলছি মাত্র 199 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে একদম অধ্যায় ভিত্তিক পিডিএফ তোমরা আমাদের কাছে পেয়ে যাচ্ছ। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। অবশ্যই এখানে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়ালসগুলো সংগ্রহ করে প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যারা অল্প সময়ের মধ্যে সিলেবাসটা পরিপূর্ণ করতে চাও এবং বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে কাজে লাগাতে চাও, অতি অবশ্যই তোমরা এখানে যোগাযোগ করে আমাদের এই নোটপত্রটা সংগ্রহ করে নেবে। শুরু করছি আমাদের তৃতীয় ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব সুফি শব্দের অর্থ কী। সুফি শব্দের অর্থ হচ্ছে সাধু বা আধ্যাত্মিক সাধক, সাধু বা আধ্যাত্মিক সাধক। আর সুফিজম বলতে কি বোঝায়? সুফিজম বলতে বোঝায় ইসলামের আধ্যাত্মিক আর মরমিয়া ধারা, দুটি এক। আমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, আর এমসিকিউগুলো পরিপূর্ণ বা এমসিকিউগুলো একদম কনসেপচুয়াল যদি আমরা ভালো করে প্র্যাকটিস করি, আমাদের যদি ক্লিয়ার থাকে, তাহলে পরীক্ষায় যেমনভাবেই এমসিকিউ আসুক না কেন আমরা কিন্তু উত্তর লিখে দিয়ে আসতে পারবো। তার জন্যই এই এক কথায় আমরা প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। আমরা দেখেছিলাম সুফিবাদের মূল শিক্ষা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম ও মানবতার সেবা করা। এর আগের ক্লাসে এই কনসেপ্টটাকে আমরা ক্লিয়ার করেছি। তার পাশাপাশি সুফিবাদের উৎপত্তি কোথায়? পশ্চিম এশিয়ায়, এটা মাথায় রাখবে। ভারতের সুফিবাদের বিস্তার কোন সময়? সেটা হচ্ছে দিল্লি সুলতানি যুগে। সুফি সাধকদের ধর্মীয় কেন্দ্রকে কি বলা হতো? এই কোশ্চেনটা বারংবার বিভিন্ন বোর্ড এক্সাম কেন চাকরির পরীক্ষায়ও কিন্তু আসে, যে সুফি সাধকদের ধর্মীয় কেন্দ্রকে কি বলা হয়? খানকাহ। নেক্সট ক্লাস, সুফি সাধকদের সমাধিকে কি বলা হয়? দরগা। দরগা বলতে পারো, দরগাহ বলতে পারো, যার যেটা মানে বুঝতে সুবিধা। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে প্রভাবশালী সুফি তরিকা,
সেটা হচ্ছে চিশতি তরিকা। নামগুলো মনে রাখবে। চিশতি তরিকার প্রতিষ্ঠাতা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। তার নাম অনুযায়ী এই চিশতি তরিকা কিন্তু নাম হয়েছে, যেটা হচ্ছে আমাদের ভারতের সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী সুফি তরিকা। এটা মাথায় রাখবে। খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ কোথায়? সেটা হচ্ছে আজমের। আর দরগা মানে কি? দরগা মানে হচ্ছে তার সমাধি। তো সমাধিকে আমরা দরগা বলি। এভাবে দেখো, ডিটেলস আমরা যত গভীরে যাব প্রত্যেকটা কনসেপ্ট তত আমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। দরগা হচ্ছে সুফি সাধকদের সমাধিকে বলা হয়। আর খাজা মঈনুদ্দিন চিশতির দরগা কোথায় ছিল? আজমেরে। আর খাজা মঈনুদ্দিন চিশতি কি ছিলেন? ভারতের সবচেয়ে প্রভাবশালী সুফি তরিকা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। দিল্লি বিখ্যাত সুফি সাধক। দিল্লির ক্ষেত্রে যদি আসি, নিজামুদ্দিন আউলিয়া। সুফি সাধকদের প্রধান শিক্ষা কি? ভালোবাসা, সহনশীলতা ও মানবতা। সুফি সাধকদের সঙ্গীতকে কি বলা হয়? কাওয়ালি। ঠিক আছে। সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধর্মীয় সহনশীলতা। তো এগুলো আমরা ডিটেলস আলোচনা করলাম। বাকি যদি আমি কোনো গুরুত্বপূর্ণ দেখি সেটা চাই, যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে, সুফি সাধকদের আধ্যাত্মিক গুরুকে কি বলে? পীর। আর পীরের শিষ্যকে কি বলা হয়? মুদির। ভালো করে বোঝাতে পারলাম? যারা সুফি সাধকদের আধ্যাত্মিক গুরু, ঠিক আছে, তাদের গুরুদের বলা হচ্ছে পীর এবং শিষ্যদের বলা হচ্ছে মুদির। তাহলে পীর আর মুদির এই দুটো কনসেপ্ট মাথায় রাখবে। যারা গুরু তাদেরকে পীর বলা হয়, আর যারা শিষ্য তাদেরকে মুদির বলা হয়। সুফিবাদের একটি সামাজিক প্রভাব সাম্প্রদায়িক সম্প্রতি বৃদ্ধি করা। বাকিগুলো একটু দেখে রাখবে, তবে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হলো। এবং আমি প্রথম ক্লাসেই যখন সিরিজটা সূচনা করা হয়, সিরিজটা লঞ্চ করা হয়, সেই প্রথম ক্লাসেই আমি বলেছিলাম টোটাল 5টা ক্লাসে প্রথম অধ্যায়টাকে আমরা সুসম্পন্ন করব। ইতিমধ্যে 4খানা ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করে দিলাম। নেক্সট আরেকটা যেটা ক্লাস আছে সেটা হচ্ছে সর্বশেষ ক্লাস, যেখানে আমরা সাম্রাজ্যবাদী রাজধানী হিসেবে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যটার যে কনসেপ্ট সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। এই কনসেপ্ট থেকে যা যা কোশ্চেন হবে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হবে। আর এই ভিডিওর মধ্যেই কিন্তু 5 নম্বর ক্লাসের মাধ্যমেই আমরা প্রথম অধ্যায়টাকে ক্লিয়ার করব। আর যারা এখনও নোটপত্রের জন্য ভাবছো যে নেব কি নেব না, নিলে কি হবে না হবে, তোমাদের বলবো এই নম্বরে যোগাযোগ করো, ডেমো দেখো, ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করো। আমি জাস্ট এটুকুই বলবো, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এই নোট অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সিলেবাসটা ক্লিয়ার করতে পারবে। আর অবশ্যই যেহেতু আমাদের 6 মান্থের একটা সময়সীমা থাকে, আমাদের 3rd সেমিস্টার বা ক্লাস 12-এর প্রথম সেমিস্টার 6 মান্থের একটা ক্লাস, তো অবশ্যই এই ক্লাসে কিন্তু ভালো করে প্র্যাকটিসের জন্য আমাদের যে মোদ্দা কথা কনসেপ্টটাও ক্লিয়ার করতে হবে। এবং এমসিকিউ পরীক্ষায় যেহেতু কোশ্চেনগুলো আসতেছে, ওএমআর শিটে আসবে, তো আমাদের কিন্তু প্র্যাকটিসটাও ইম্পর্টেন্ট। তার জন্য আমাদের পেইড নোটসের 4খানা অপশন দিয়ে, এমসিকিউ যেমন হয় 4খানা অপশন দিয়েই কিন্তু প্র্যাকটিস করানো রয়েছে। বাংলা ইংলিশ দুটো ভাষায় প্র্যাকটিস করানো রয়েছে, যাতে করে বোঝার ক্ষমতাটা তোমাদের দ্বিগুণ হয়। এই হচ্ছে সম্পূর্ণ কনসেপ্ট, সম্পূর্ণ তথ্য। প্রাইস 199, সবার সাধ্যের মধ্যে। সামান্য একটা পারিশ্রমিক পে করে নোটপত্রটা সংগ্রহ করতে পারবে। এই রইল অফিসিয়াল যোগাযোগ নম্বর। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।